আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 3 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের 3য় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং আমরা যে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে। আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 20 নম্বর। প্রশ্ন 1, সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো? সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকতে হয়। শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট এবং যথাযথ। শিরোনামের পর প্রতিবেদকের নাম, ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয়। এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সংবলিত একটি ভূমিকা দিতে হবে। ভূমিকার পর নির্দিষ্ট বিষয়ে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত উপস্থাপন করতে হবে। প্রশ্ন 2, প্রতিবেদন লেখার নিয়ম আলোচনা করো। সাধারণত প্রতিবেদনের ধরন অনুযায়ী প্রতিবেদন লেখার নিয়ম ভিন্ন হয়ে থাকে, তবে সব প্রতিবেদনে একটি সাধারণ কাঠামো মেনে তৈরি করতে হয়। যেমন, সব প্রতিবেদনেরই একটি যথাযথ শিরোনাম দিতে হবে। প্রতিবেদনের ভূমিকায় প্রতিবেদনের বিষয়বস্তুর প্রাথমিক ধারণা থাকবে আকর্ষণীয় ভাষায়। প্রতিটি প্রতিবেদনের একটি মূল অংশ থাকবে। প্রশ্ন 3, প্রায়োগিক লেখা বলতে কী বোঝো? প্রায়োগিক লেখা হলো সেসব লেখা যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় ব্যবহার ও প্রয়োগ করতে হয়। এই ধরনের লেখায় সাধারণত ব্যক্তিগত স্মৃতি, আনন্দ বেদনা, আবেদন নিবেদন ও প্রচার প্রচারণার কথা থাকে। উদাহরণ হিসেবে রোজনামচা, চিঠিপত্র, সংবাদ ইত্যাদির কথা বলা যেতে পারে। প্রশ্ন 4, বিবরণমূলক লেখা বলতে কী বোঝো? কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা দেওয়া হয় যে ধরনের রচনায় তাকে বিবরণমূলক লেখা বলে। বিবরণমূলক লেখার একটি অন্যতম উদ্দেশ্য হলো সবাইকে সেই বিষয়টি সম্পর্কে অবহিত করানো ও সুস্পষ্ট ধারণা দেওয়া। প্রশ্ন 5, লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কী কী বৈশিষ্ট্য লেখকের খারাপ লেগেছে? লন্ডন শহরের বেশ কিছু বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে, যেমন শহরের সৌন্দর্য, শহরবাসী সুযোগ পেলেই প্রাণ খুলে হাসতে থাকা, রাস্তাঘাটে তাদের সুশৃঙ্খল জীবন, পরিকল্পিত বাড়িঘর, মাটির নিচে টিউবওয়েল জগৎ ইত্যাদি। অন্যদিকে খারাপ লাগার বিষয়গুলো হচ্ছে দিনের বেলায় সূর্যের দেখা না পাওয়া, খাদ্যশস্য আমদানি করা, ঘরে বারান্দা না থাকা, মুক্ত বাতাস থেকে নিজেদের আড়াল করে রাখা, টাটকা মাংস খেতে না পাওয়া প্রভৃতি। প্রশ্ন 6, আত্মস্মৃতি রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। আত্মস্মৃতি রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি পুরোপুরি নিরপেক্ষ ছিল। এই রচনায় লেখক 1857 সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সরকার কর্তৃক মুসলমানদের উপর করা অমানবিক অত্যাচার, গণহত্যা তুলে ধরেছেন, যা ঐতিহাসিক সত্য। আবার ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলমানের সম্মিলিত বিদ্রোহ তুলে ধরেছেন, যা ইতিহাসে আমরা খুঁজে পাই। তৎকালীন সমাজে হিন্দু মুসলমানের অবস্থা তিনি নিরপেক্ষভাবে তুলে ধরেছেন এই রচনায়। প্রশ্ন 7, তথ্যমূলক লেখা বলতে কী বোঝো? সাধারণত যেসব লেখা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে লেখা হয় এবং যাতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। এ ধরনের লেখায় বর্ণনা চেয়ে তথ্যের শুদ্ধতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। প্রশ্ন 8, আত্মস্মৃতি রচনার বক্তব্য বিষয় লেখো। ছেলেবেলা নিয়ে মানুষের অনেক ধরনের স্মৃতি থাকে। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে পরিবার, সমাজ ও দেশের অতীত কাহিনী ভেসে ওঠে চোখের সামনে। আত্মস্মৃতি রচনায় লেখকের ছেলেবেলার জীবন, সমাজ ও পরিবেশে উঠে এসেছে তার স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে। প্রশ্ন 9, আত্মজীবনী বলতে কী বোঝো? আত্মজীবনী হচ্ছে স্বরচিত জীবনচরিত বা আত্মকথা। যখন কেউ অকপটে নিজের জীবন কথা নিজেই লেখেন তখন তাকে আত্মজীবনী বলা হয়। লেখক এখানে বাস্তবসম্মত ঘটনাগুলো বর্ণনা করেন, তবে এই আত্মজীবনী কথা সাহিত্যের পর্যায়ে পড়ে এবং লেখক এখানে সাহিত্যিকের ভূমিকায় অবতীর্ণ হন। প্রশ্ন 10, বিশ্লেষণমূলক লেখা বলতে কী বোঝো? সাধারণত বিবরণ ও তথ্য উপাত্তের উপর ভিত্তি করে যে লেখায় মতামত প্রকাশ করা হয় তথা তথ্য উপাত্তকে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় বিশ্লেষণমূলক লেখা। বিশ্লেষণমূলক লেখা 2 ধরনের হয়ে থাকে, যেমন 1, তথ্য বিশ্লেষণমূলক লেখা এবং 2, উপাত্ত বিশ্লেষণমূলক লেখা।
নির্দিষ্ট কোনো বিষয়কে ভালোভাবে জানার জন্য এবং এ বিষয়ে যুক্তিনিষ্ঠ গ্রহণযোগ্য মতামত পাওয়ার জন্য বিশ্লেষণমূলক লেখার গুরুত্ব অনেক। প্রশ্ন 11, বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লেখো। বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. বিশ্লেষণমূলক লেখায় বর্ণনা, তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয়। 2. তথ্যপূর্ণ বা উপাত্ত নির্ভর লেখা বিশ্লেষণের সময় ব্যক্তিগত মতামত পরিহার করতে হয়। 3. এ ধরনের লেখায় যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষতার সঙ্গে বিশ্লেষণ করতে হয়। প্রশ্ন 12, বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন? তোমার মতামত দাও। বাংলাদেশে বাংলা হচ্ছে একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী ভাষা। এখানে অন্য কোনো ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষাকে চলতে হবে। সেজন্য জ্ঞান ও সংস্কৃতির বিকাশ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজি ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকেই নিতে হবে। সে কারণে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার এবং সমৃদ্ধির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। প্রশ্ন 13, বাংলা ভাষায় সংবিধান রচনা ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে। সেজন্য এই বাংলা ভাষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 16ই ডিসেম্বর এই বাংলা ভাষাতে সর্বপ্রথম সংবিধান রচিত হয়, যেটি স্বাভাবিকভাবেই বাঙালির জন্য অনেক গৌরবের। তাই বলা যায় বাংলা ভাষা সংবিধান রচনা ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন 14, কল্পনা নির্ভর লেখা বলতে কী বোঝো? মানুষ তার কল্পনা দ্বারা উজ্জীবিত হয়ে যে লেখা লেখে, সাধারণভাবে সেটিকে আমরা কল্পনা নির্ভর লেখা বলি। আমরা এমন অনেক কাহিনী শুনি যা বাস্তবের সাথে মেলে না। এমন ঘটনা ও চরিত্র নিয়ে নানা রকম লেখা আমরা দেখতে পাই। এগুলোকে কাল্পনিক গল্প বা কল্পকাহিনী বলে। আমাদের পরিচিত কল্পকাহিনীর মধ্যে রূপকথা, উপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথা উল্লেখ করা যায়। প্রশ্ন 15, বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কী বোঝো? বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে। বৈজ্ঞানিক কল্পকাহিনী সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান, সময় ভ্রমণ, সমান্তরাল মহাবিশ্ব ও বহির্জাগতিক জীবনের মতো কল্পনাপ্রসূত ও ভবিষ্যৎ ধারণা নিয়ে লিখিত হয়। এটি এখন সাহিত্য, চলচ্চিত্র, টিভি এবং বিভিন্ন মিডিয়ার জনপ্রিয়তা লাভ করেছে। প্রশ্ন 16, কিশলয়ের জন্মমৃত্যু রচনার বক্তব্য বিষয় কী? পৃথিবীতে কোনো প্রাণের সূচনা হলে তার সমাপ্তিও হয়, তবে মৃত্যুর মধ্য দিয়ে সব কিছু নিঃশেষ হয়ে যায় না, বরং সেখান থেকে নতুনের সূচনা হয়। এই বিষয়টি কিশলয় নামক একটি পাতার জন্ম মৃত্যু দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তা আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যে কটা পরিচ্ছেদ রয়েছে সব কিছু মিলিয়ে মোট 16টা প্রশ্ন আজকে দেখেছি। এই 16টা প্রশ্ন পড়লে আশা করি এই অধ্যায় থেকে তোমাদের সবগুলো প্রশ্ন কমন পড়বে, এর বাইরে থেকে কিছু আসবে না। আর বাকি অধ্যায়গুলো থেকেও আমরা খুব শীঘ্রই হচ্ছে ভিডিওগুলো তোমাদের দিয়ে দেব। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় মোট 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 3টার অ্যান্সার তোমাদের করতে হবে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।